লেখিকা মৌসুমী সরকারের বিনোদিনীর ৭ কাহন। আজ যেন সূর্যের তাপটা বড্ড বেশি। ঈশান কোণে এক টুকরো মেঘ উকি দিলেও বৃষ্টি হওয়ায় কোনো সম্ভাবনা নেই। বিনোদিনী আজ ৭০ ঊর্ধ্বে বয়সে এসেও তার অভ্যেসবশত নিত্যদিনের কাজের কোনো অবহেলা করেন না। স্নান সেরে পুজো সেরে রান্নাঘরের দরজা খোলেন, ভাত চড়ান, তাতে ২-৩টি সবজি এক পাকে রান্না, রাত্রে একটু খই দুধ, এই হলো তার বহু বছরের খাদ্যাভ্যাস। অবসর সময় নয় গীতা, নয় জানালার গড়াত ধরে সুদূর পানে চেয়ে থাকেন, তারপর এক স্মৃতি সমুদ্রে ডুব দেন তিনি। ঘরমাক্ত হয়ে বিপুল ঢুকল বিনোদিনীর ঘরে। ঢুকেই তার প্রশ্ন, ঠাকুমা, আত্মত্যাগ কি গো? বিনোদিনী অবাক ভঙ্গিমায় বিপুলের দিকে ফিরে চাইলেন। তা বিপুল বাবু যে, এলে কোথা থেকে এত হুলুস্থুল করে? বিপুল বিনোদিনীর প্রতিবেশীর নাতি, ভারী ছটফট, এসে ৯ম শ্রেণীতে পড়ে। লেখাপড়ায় মন্দ নয়, তবে বড্ড বেশি দুরন্ত, সেটি বিনোদিনীর আবার বড় পছন্দের। বিনোদিনী পুনরায় শুধল, তা কইলে না তো বাপু, এলে কোথা থেকে? কিছু পেটে পড়েছে নাকি? বিপুল অবলীলায় বলল, পেটে পড়ুক আর না পড়ুক, তোমার হাতের মুড়ির মোয়া খাবো, এটা তো তুমি জানোই ঠাম্মা। বিনোদিনী বললেন, বুঝলাম, বলে কাচের বয়ামে হাত ঢুকিয়ে ২টি মোয়া বিপুলের হাতে দিলেন। বিপুল চিবুতে চিবুতে বলল, বললে না তো ঠাকুমা, আত্মত্যাগ কাকে বলে? বিনোদিনী বললেন, তোমার ঠাকুমা কি অত পণ্ডিত মানুষ বিপুল বাবু, যে এত শক্ত শক্ত কথার মানে বুঝবে? তুমি বরং মোয়া খাও। বলেই তিনি পুনরায় জানালার ওই সুদূর পানে চেয়ে রইলেন। বিপুল বলল, বেশ, এটা নয় জানো না, কিন্তু কি ভাবো তুমি রোজ? আজ বলতেই হবে ঠাকুমা। বিনোদিনী ফোকলা দাঁতে হাসেন, বলেন বিপুল বাবুকে, বলতেই হবে আজ? বলতেই হবে। আচ্ছা বেশ। স্মৃতির পাতায় ডুব দিলেন বিনোদিনী। বিনোদিনীর ১ম কাহন। মা, আসবো? এসো বৌমা, বলো কি হয়েছে? মা, বিনু, আপনার নাতনি তো বড় হয়ে গেল। ও মা, এ তো আনন্দের কথা। যাক বাবা, একটা চিন্তা মিটল। বৌমা, ওকে সব বুঝিয়ে দাও যা যা করতে হবে। আর শোনো, ওকে আর স্কুলে পাঠিও না এবার থেকে, বাড়িতেই পড়াশোনা করুক। বেশ, তাই হবে মা। মা বেরিয়ে এলেন শাশুড়ি মায়ের কাছ থেকে। বিনু, ও বিনু। হ্যাঁ মা। শোন, আমি যা যা বলবো সব মেনে চলবে, কেমন? আর তুমি আর স্কুলে যেও না, কেমন? ঠাকুমার অবাধ্য হয়েও না। বিনু অবাক হয়ে মায়ের দিকে চেয়ে রইল। বলল, মা, স্কুলটা ছাড়িয়ে দিও না, কত বন্ধু আমার। সুতপা, দীপালি, কমলা। মা বললেন, না বিনু, ওরকম করো না, ঠাকুমা যখন বলেছেন তোমাকে মানতে হবে মা। বিনু মাটির নিচে চেয়ে রইল, নিঃশব্দে চোখের জল গড়ালো। যার খবর মা ঠাকুমা কেউই পেলেন না, শুধু জানল তার কিশোরী মন। স্কুলের শিক্ষিকা বললেন, বিনোদিনী বসু। কমলা উঠে বলল, দিদিমণি, বিনোদিনী আর আসবে না স্কুলে, আর পড়বে না সে, স্কুলে আসবে না। নীরব রইলেন শিক্ষিকা। সময় বহমান, 1 বছর পার হলো। বিনোদিনী আজ বাড়িতে নানা কাজ শেখানো হয় তাকে। ধোপা বউ এসে জামাকাপড় নিয়ে চলে গেল। ভারী খুশি সে। বাবা ঠাকুমা বিগলিত। বাবা হাঁক দিলেন, কই গো বিনুর মা? মায়ের ঘরে একবারটি এসো, কথা আছে। কারণ পরে জানা গেল, যেদিন বিনু পাত্রপক্ষের সামনে এসে বসল, হ্যাঁ, বিনুর বিবাহ স্থির হল। উচ্চ বংশ, সচ্ছল পরিবার, ব্যবসা তাদের। জ্যেষ্ঠ পুত্রের সাথে বিবাহ সম্পূর্ণ হল বিনুর। উলুধ্বনি উঠল, শাক বাজল,
বিয়ে হলো। শুধু বিনুর ইচ্ছা অনিচ্ছা চাওয়া পাওয়ার হিসেব কেউ রাখল না। মহা সমারোহে পাত্রপক্ষ বরণ করে তুলল বিনোদিনীকে। নববধূর আগমনে মুখরিত মিত্তির বাড়ি। অবশেষে এলো সেই রাত, ফুলশয্যা, যেটি নিয়ে প্রতিটি মেয়ের স্বপ্ন থাকে। কিন্তু বিনোদিনীর কোনো স্বপ্ন ছিল না, কারণ সে বুঝত না বয়সের কক্ষে কুলোয়নি তার জ্ঞান ভাণ্ডার। কি বিবাহ, কি নিয়ম, কি ফুলশয্যা, শুধু মনে ছিল মায়ের শিখিয়ে দেওয়া কথাগুলি। যত কষ্টই হোক, আজ থেকে ওটাই তোমার বাড়ি, নিজের বাড়ি। জামাই যা চাইবে, যা বলবে তাই শুনবে, কোনো প্রশ্ন করবে না। যাই হোক, যত ব্যথাই পাও, কেঁদো না, কিন্তু বলো না কোনো কষ্টের কথা জামাইকে। নীরবে সহ্য করবে, বুঝলে বিনু মা? এসব কথা কাউকে বলতে নেই যে মা। বিনু সেদিন কোনো প্রশ্ন করেনি তার মাকে, শুধু প্রশ্ন করেছিল নিজেকে, তাহলে যেখানে আমি জন্মালাম, বড় হলাম, থাকলাম মা বাবা ঠাম্মির সাথে, তাহলে এটা কার বাড়ি? এটা নয় আমার বাড়ি? খেলতে গিয়ে পড়ে গেলে কতবার মা বকেছে, রক্ত ঝরেছে, কত কেঁদেছি। মা বলেছে, কি বোকা মেয়ে আমার, পড়ে গিয়ে বলেনি। কত নালিশ করেছে বাবা মশাইকে, কত অশ্রু মুছিয়েছে। তাহলে আজ কেন বলল ব্যথা লাগলে না কাঁদতে, নীরবে সহ্য করতে? এটাও তো ব্যথা, এতেও তো কষ্ট হবে। মেলেনি সেদিন উত্তর। উত্তর মিলেছিল বেশ কিছু সময়ের পর। ফুলশয্যার পরের দিন ভোর হতে না হতেই দরজায় করাঘাত। বৌমণি, ও বৌমণি, কই গো? সকাল তো সেই কখন হয়ে গেছে, ওঠো এবার। দাদা ঘুমোচ্ছে, ঘুমাক, তুমি এসো, মা ডাকছে যে। বিনু চোখ কচলাতে কচলাতে বাইরে দরজা খুলল। খুলেই সে দেখে রায়বাঘিনী ননদিনী দাঁড়িয়ে। অকপটে বিনু বলল, আমার ঘুম পায় না বুঝি? দাদা ঘুমোচ্ছে, আমিও আর একটু ঘুমালে কি হতো গো? ননদিনী চোখ বড় বড় করে বলল, ও মা গো, বৌদিমণি, বলো কি? দাদা তো পুরুষ মানুষ, সে যা করবে তুমিও তাই করবে বুঝি? বিনোদিনী নিরুত্তর। যাও, স্নান সেরে, মা ডাকছে, এসো। আমি যাই, আজ আমিও ফিরবো আমার শ্বশুর বাড়িতে। বিনু বলল, ও, আর 2 দিন থাকবে না? না গো, বাবা মশাই মানে শ্বশুর মশাইয়ের হুকুম, বিয়ে বৌভাত মিটলে যেন ফিরে যাই। সেই দিন থেকে শুরু হলো বিনুর নতুন নিয়ম। স্নান সেরে এসে দাঁড়িয়ে রইল সে ঠাকুর ঘরের সামনে। বিনুর শাশুড়ি মা চন্দন বাড়ছিলেন, বললেন, কই বৌমা, এলে? এসো, পাশে বসো দেখি চুপটি করে, হাতে হাতে পুজোর কাজগুলি শেখো। আমি তো আর চিরদিন থাকবো না, তখন বাড়ির বড় বউ তুমি, তোমাকেই সব কিছু সামলাতে হবে। বিনোদিনীর মায়ের শেখানো কথা মতন বলল, শিখবো মা। শাশুড়ি বললেন, লক্ষ্মী মেয়ে। বলেই তিনি বিনুর দিকে চাইলেন। ভীষণভাবে চমকে উঠে বললেন, ও মা, কি সর্বনাশ! সিঁদুর কই মাথায়? টিপও তো দেখছি না। কি অলক্ষণে কাণ্ড বাপু! বিনু আমতা আমতা করে বলল, ভুলে গেছি মা। আসলে মা বলে দিয়েছিল স্নান সেরে সিঁদুর পরতে, আমি ভুলে গেছি, আসলে অভ্যেস। শাশুড়ি থামালেন বিনুকে। দেখো বাছা, কারুরই অভ্যেস থাকে না বিয়ের আগে। সকলে মনে করে নিয়ম মতন সিঁদুর পরে স্বামীর কল্যাণে, আর যেন এই ভুল না হয়। বিনু ঘাড় নেড়ে সম্মতি দেয়। চপলা সর্বক্ষণের দাসী বাড়ির। সেই কোন ছোট্টবেলা থেকে সেই বাড়িতে আছে বাপ মা মরা মেয়ে। ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে সে বলল, মা ডেকেছ? বৌদিমণিকে নিয়ে যা ঘরে, সিঁদুর পরে আসুক আগে। আর তুই শোন একটা কথা। আড়ালে কিছু বলল শাশুড়ি মা চপলাকে। চপলা মুখ টিপে হাসল। ততক্ষণে দাদাবাবু উঠে গেছে কলঘরে। বিনোদিনী আর দাসী ঘরে ঢুকল। দাসী বলল, এরকম ভুল আর করোনি বাপু, যাও সিঁদুর লাগাও। আমি তোমার শাউরির চেয়ে কিছু বছরের ছোট, বুঝলে? তার যখন বিয়ে হয়
তখন তার বাপের বাড়ি থেকে গিন্নিমা, তোমার শাউরির মা, আমাকে পাঠান তার সাথে। আমার মা বাপ ছিল না কি না, সেই কত বছর আগের ঘটনা। এমন অলক্ষণে কাণ্ড দেখিনি বাপু। নাও নাও, সিঁদুরটা লাগাও, টিপ দাও, শাখায় সিঁদুর দাও, দাঁড়িয়ে থেকো নি, আমার অনেক কাজ আছে। বিনু আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুরের কৌটো খুলছে। সে দেখল চপলা মাসি কি যেন খুঁজছে তন্ন তন্ন করে। সারা বিছানায় আর ততই তার ভ্রু কুঞ্চিত হয়ে উঠছে। শেষে খোঁজা যখন ব্যর্থ হলো, সে বিনুর দিকে চাইল চোখ বড় বড় করে। বিনু বলল, সোজা পড়েছি সিঁদুর, সোজা পড়েছি টিপ, ঠিক কালকে যেরকম ছিল। সত্যি বলছি, দেখো তুমি, একটুও বেঁকে যায়নি মাসি। মাসি কি শুনল না বুঝলো না বিনু। পেছন ফিরে আয়নার দিকে চেয়ে দেখল, সুন্দর করেই তো লাগালো সে। ভাবা মাত্রই বিনু অনুভব করলো তার পেট ডাকছে খিদের জ্বালায়। বাড়িতে তো এই সময়ের আগেই খাবার খাওয়া হয়ে যেত। চলো মাসি, খেতে দেবে না? সেই কথা বলা যখন শেষ হলো, ততক্ষণে মাসি ঘরের বাইরে। বিনু শুনল মাসি শাশুড়ি মাকে ডাকতে ডাকতে দৌড় দিয়েছে আর বলছে, মাগো তুমি কই? হায় হায় হায়। চপলা রীতিমতো দৌড়েই ঠাকুর ঘরের বাইরে এসে বলল, ও মা, দেখলুমনি তো। গিন্নিমা হাতের কাজ থামিয়ে চপলার দিকে ফিরলেন, বললেন, এইভাবে সারা বাড়ির কাকপক্ষীকে জানিয়ে আসতে বলেছি? চপলা মাথা নিচু করে রইল, শুধু বলল, না মানে। তুই রান্নাঘরে যা, আমি পুজো সেরে সব শুনব। এদিকে বিনুর তো প্রাণ যায় যায় অবস্থা খিদের জ্বালায়। কিছুক্ষণ বাদে বিনু রান্নাঘরে এসে বলল, মাসি, ও মাসি, বললে যে খেতে দেবে, কই দিলে না তো? চপলা বলল, হ্যাঁ এই দি। কি ভেবে চপলা আবার বলল, বৌমণি তুমি ঘরে যাও, আমি গিয়ে দিয়ে আসছি। বিনুর কোনো হেলদোল নেই। বড় ঘরের বউরা যে হেসেলে খায় না, তাদের খাবার আলাদা জায়গা আছে। কিন্তু বিনু তার মা ঠাকুমাকে হেসেলে খেতে দেখেছে, তবে আলাদা জায়গায়। একদিকে নিরামিষ খাবারের জায়গা, অন্যদিকে আমিষ। বিনু বলল, দাও না এখানে, খিদে পেয়েছে তো। দাসী বলল, তুমি কি কিছুই আদব কায়দা জানো না? বলছি তো যাও, আমি ঘরে দিয়ে আসছি। বিনুর ছোট্ট সরল মুখটি শুকিয়ে গেল। এরা কি সবাই বকাবকি করে? সে সকাল থেকে সবাই বকছে। ঘরে আসার পথে শ্বশুর মশাই আর শাশুড়ি মাকে দেখল বিনু। বৈঠকখানায় কি সব কথা বলছে, সাথে তার স্বামীও রয়েছে। শাশুড়ি মা বিনুকে দেখতে পেয়ে বললেন, তুমি ঘরে যাও, খাওয়া হয়নি নিশ্চয়ই? বিনু নীরবে শুধু নাসূচকভাবে ঘাড় নাড়ল। শাশুড়ি বললেন, খাওয়া দাওয়া সেরে ঘরেই থেকো, আমি আসছি। বিয়ে বাড়ির ঝক্কি মিটলেও এই বড় বাড়ির ঝক্কি কি কম? প্রতিদিন নানা পঞ্চব্যঞ্জন পাতে চাই সকলের। সব কাজের লোক থাকলেও চপলার গুরু দায়িত্ব সব দিক ঠিকঠাক আছে কিনা নজরে রাখা। গিন্নিমা রান্নাঘরে এসে বললেন, চপলা। চপলা বলল, এই তো মা, বলুন। ঘরে আয়। এই তো আসি। তুই ঠিক দেখেছিস? হ্যাঁ গো মা, কিছুই পেলুম না। ফুল সরিয়ে দেখেছিলি? হ্যাঁ গো, কোনো চিহ্ন নেই। বৌমা কিছু সন্দেহ করেনি তো? না না, সে মেয়ে তো তখন আয়নার দিকে ফিরে সিঁদুর পড়ছিল। এই কথা যেন বাড়ির আর কেউ না জানে, মনে রাখিস চপলা। জানবে না মা। চপলা ঘাড় নেড়ে সম্মতি জানায় গিন্নিমাকে। বৌমা, শাশুড়ি এলেন খোকার ঘরে। খাওয়া দাওয়া করেছ? বিনুর এতক্ষণে শান্তি হলো দুটি খেয়ে। হ্যাঁ, সে ঘাড় নেড়ে জবাব দিল। শোনো মা, গতকাল খোকা কখন এসেছিল ঘরে? কি বলল সে তোমায়? বিনু বললে, আমি যখন আসি তার বেশ কিছুক্ষণ পরে। আমার তো ঘুমই পেয়ে যাচ্ছিল। আহ! শাশুড়ি মা বললেন, যেটা জিজ্ঞেস করছি উত্তর দাও। তোমায় কি কিছুই শিখিয়ে পড়িয়ে পাঠায়নি বাড়ির লোক? পই পই করে বলেছিলাম আরও কটা মেয়ে দেখি, না, কর্তা মশাইয়ের তস্য হলো না। বিলম্ব করা ঠিক হবে না, এখানেই বিবাহ স্থির করো। নিজেই বলতে লাগলেন আপন মনে কথাগুলি। যেটা বলছিলাম বৌমা। কি বললেন খোকা? আর বলছি,
মানে খোকা স্পর্শ করেনি তোমায় কাল? কথা তো বললেন উনি। কি বললেন? রাত হয়েছে, তুমি জেগে কেন? আমি বললাম, মা আসার আগে বলে দিয়েছিলেন স্বামী না আসা পর্যন্ত চুপটি করে বসে থাকবে ঘরে। উনি বললেন, বসে থাকা তো হলো, এবার ঘুমিয়ে পড়ো। আর তুমি কি বললে? শাশুড়ি অবাক হয়ে শুধলেন, আমি তো ঘুমিয়ে পড়লাম। শাশুড়ি শুনে বললেন, হায় রে পোড়া কপাল আমার, বলে হাত দিয়ে নিজের কপাল চাপড়াতে থাকলেন। চপলা বলল, ও মা, একটা কথা ছিল। সরে যা চপলা, আমি মরছি আমার জ্বালায়। শোনোই না, বলছি কি, রান্নাঘরে পুটি কইল যে তার নাকি পেত্তম দিন কিছুটি হয়নি কো, কিন্তু তারপরেই বলে মুচকি হাসল। রাগে হাতের কাছে থাকা ফুলদানিটি মাটিতে নিক্ষেপ করে গিন্নিমা বললেন, সরে যা আমার সামনে থেকে, তোকে বলেছিলাম না কাউকে কিছু না বলতে। চপলা বলল, ওইভাবে কইনি গো, তার বিয়ের গল্প শুধিয়েছিলুম, ওর তো কিছুদিন আগেই বিয়ে হলো কি না। সব কটা 70 জুটেছে আমার, বলে গিন্নিমা দৌড় দিলেন সশব্দে। সারাদিন বিনু মনমরা হয়েই ছিল, কিছুটি ভালো লাগছিল না তার। সবাই কেমন বকাবকি করে, তারপর থেকে তো শাশুড়িমা একটি কথাও বললেন না। খাবার সময় নীরবে পাশে বসে খেলেন শুধু। শুতে শুতে প্রায় অনেক রাত হবে আজও মনে করে বিনু। ননদিনীও আজ চলে গেছে, সে থাকলে না হয় দুটি কথা হতো। 7-5 ভাবনার মধ্যে দিবাকরের প্রবেশ ঘটল। দিবাকর মিত্তির বিনুর স্বামী। তুমি কিছু বলেছ কাউকে? প্রথম প্রশ্নের বিনু ঘাবড়ে গেল। কই না তো। যা বলতে বারণ করেছিলাম বলেছ? মা শুধু বললেন, কাল আপনি কখন ঘরে এসেছিলেন। কি বলেছিলেন? আর তুমি গড়গড় করে বলে দিলে আমি তোমাকে ঘুমাতে বলেছি। হ্যাঁ, তাই তো বললেন। বলেছিলাম না, তোমায় যখন কেউ কিছু জিজ্ঞেস করবে বলবে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ক্লান্ত লাগছিল আমার শরীর। রাগ মিশ্রিত কণ্ঠে বলল দিবাকর। আসলে ঘুম পেয়ে গেছিল তো, তাই হয়তো শুনতে ভুল করে। বাক্যটি পুরো করতে দিল না দিবাকর, বলল, আজও কি ঘুম পাচ্ছে তোমার? বিনু ভয়ে ভয়ে হ্যাঁ বলতে গিয়েও ঢোক গিলে বলল, না মানে পাইনি ঘুম। বেশ, কিছু কথা মন মাথা দিয়ে ভালো করে বুঝে নাও, আর ভুল যেন না হয়। বেশ, মনে রাখবো। বলুন। তোমার পরিবার হয়তো আমাদের বংশ, ব্যবসা, মান দেখে আমাদের পরিবারের সাথে বিবাহের সম্পর্ক করতে কোনো দ্বিধা রাখেননি, কিন্তু তুমি কি কিছু জানো আমার সম্পর্কে? বা হয়তো বাবা মশাই বলেননি তোমার পরিবারের মানুষদের আমার বিষয়? বিনু বলল, বলেছেন তো, যে আপনি অনেক লেখাপড়া জানেন, আপনাদের বড় ব্যবসা, আপনি ভালো। দিবাকর চোখ বুজে বলল, বুঝলাম, কিন্তু যেটা বলেনি সেটা বললে তোমার বিয়ে আমার সাথে দিত না। বিনু এতক্ষণ মাটির দিকে চেয়েই ছিল, তারপর চোখ তুলে বলল, কেন? দেখো বিনু, আমি বিদেশ থেকে লেখাপড়া করে আসার পর এখানে খুব একা লাগতো, কারণ অনেক বছর দেশের বাইরে ছিলাম। কিছু বছর আগের কথা বলছি তোমায়, তখন আমার কিছু বন্ধু জুটে যায় ব্যবসার জায়গা থেকে, কারণ বাবা মশাই বললেন ব্যবসার কাজ একটু একটু করে শিখে নাও, তার সাথে ওকালতিটিও করো, সাথে বাধা নেই, দুটো কাজই ব্যবসার কাজে আসবে। সেই মতো আমিও এগোলাম, ব্যবসার জায়গায় কিছু বন্ধু জুটল, আগেই বললাম। বিনু উত্তর করল, তারা আমাকে একটি জায়গায় নিয়ে গেল, বলল সেখানে গেলে নাকি মন ভালো হয়ে যায়, তারাও যায়। বিনু অবাক হয়ে বলল, কোথায়? নর্তকী বোঝো? বিনু বলল, যারা নাচে। আমার বন্ধুদের মধ্যে অনেকে শিখতো বাড়িতে গান নাচ। না, ঠিক সেরকম নয়। তাহলে? দিবাকর ভালো করে আজ বিনুর দিকে চাইল। বেশ অনেকক্ষণ ধরে বিনুকে দেখে ভাবল, বললেই কি বুঝবে? মনে তো হয় না। যেভাবে মানুষ হয়েছে, যে ধরনের মানসিকতা, যা কথা বলার ধরন, তাতে বুঝবে কি আদৌ? না হলে কি আর মা ডেকে বলে আমাকে যে আমি ঘরে এসে তাকে বলেছি ঘুমিয়ে পড়ো? কথা হয়নি কিছু আমাদের মধ্যে, আর না অন্য কিছু সম্পর্ক আমাদের মাঝে হয়েছে। ভাবতে ভাবতে বিনুর ডাকে চমক ভাঙল। কই, বললেন না তো নর্তকী মানে কি?
আমি কি ভুল বললাম? না, ঠিক বলেছ। তবে একটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন দিবাকর, আচ্ছা বিনু, বলো তো ভালোবাসা কাকে বলে? বোঝো? নারী পুরুষের ভালোবাসা। বিনু বলল, ভাই বোন, ছেলে বন্ধু মেয়ে বন্ধুর মধ্যে ভালোবাসা। আমারও তো কত ছেলে বন্ধু মেয়ে বন্ধু ছিল, আমরা কত খেলেছি, মাছ ধরেছি। দিবাকর আজ শান্ত, চুপ করে তিনি বিনুর মুখের দিকে চেয়ে কথা শুনছেন। তিনি বললেন, আহা, না না, সে প্রকার নয়। এই যেমন আমার মা বাবা মশাইকে ভালোবাসেন, দাদু ঠাকুমাকে ভালোবাসেন, যে ভালোবাসায় বিয়ে হয়। বিনু উচ্ছ্বসিত হয়ে বলল, ও মা, জানি তো, আমাকেও তো ভালোবাসতো শিবু। অবাক হলো দিবাকর। তাই? হ্যাঁ তো, বলতো তোকে ভালোবাসি বিনু, আমরা একসাথে খেলতাম কি না, বলতো তোকে বিয়ে করব বড় হয়ে। আমি তো হেসে লুটোপুটি খেতাম। শিবু তো আমার বয়সী, বর তো বড় হয়, এই যেমন আপনি কত লম্বা, কত বড়, ঘাড় উঁচু করে মুখের পানে চাইতে হয়, বলে জিভ কেটে ফেলল সে। সময় নষ্ট না করেই দৌড়ে এসে পায়ে হাত রাখে বিনু দিবাকরের। ভুল হয়ে গেছে, এতগুলো কথা বললাম। মা বলে দিয়েছিল আপনার সাথে সমানভাবে কথা না বলতে। আপনি বেশি বলবেন, আমি একটু একটু বলবো, বাকি শুধু শুনবো। এই প্রথম দিবাকর হো হো করে হেসে ফেলল। সে কি হাসি রে বাবা! বিনুর তো ভয়ই করতে লাগলো, সবাই যদি দৌড়ে এসে তাকে আবার কিছু বলে, কারণ বরের যে হাসতে হাসতে চোখ দিয়ে জল পড়ছে, এত হাসির ধুম। বেশ কিছুক্ষণ বাদে দিবাকর ধাতস্থ হয়ে বললেন, আমি কিছু মনে করিনি, তুমি বলবে কথা, কোনো বাধা নেই, বুঝলে? আমি তো বলছি তুমি বলবে আমাকে সব কথা, কিন্তু বাইরে কথা বুঝে বলবে, না হলে আমাকে প্রশ্নের মুখে পড়তে হয় যে। বিনু ঘাড় নেড়ে বলে, ভুল হবে না। পুনরায় দিবাকর বলেন, তোমাকে যেমন শিবু ভালোবাসতো, বিয়ে করতে চাইতো, আমিও তেমনি একজনকে ভালোবেসেছি। বিনু বলল, কাকে? আপনার খেলার সাথী? দিবাকর বললেন, না বিনু, শোনো, সব বুঝতে পারবে, না বুঝলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। তোমাকে বলেছিলাম, বন্ধুরা একটা জায়গায় নিয়ে গেছিল আমাকে। বিনু বলল, সেখানে একজনকে আমি ভালোবেসে ফেলেছিলাম। খারাপ সে নয়, অভাব অনটনে সে এই পথ বেছে নিয়েছিল। প্রথম সে আমার বন্ধুদের সামনে আসলেও পরে শুধু আমার কাছেই আসতো, বন্ধুদের সামনে আর আসতো না, কারণ আমিও তখন একা একাই যেতাম তার কাছে। সে অপেক্ষা করতো শুধু আমার জন্যই। দিন যেতে লাগলো, সময়ের সাথে সাথে ভালোবাসা বাড়তে লাগলো। আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে আমার স্ত্রীর মর্যাদা দেব, ঘরে বউ করে আনব। ভাবা মাত্রই বাড়িতে জানাই, বাবা মশাই মা সকলের মূর্ছা যাওয়ার অবস্থা। এত বড় বংশের ছেলে কিনা সে নর্তকীকে ঘরের বউ করবে? শত বারণ সত্ত্বেও, বাধা সত্ত্বেও আমি শুনিনি কারোর কথাই সেদিন। ওখানে গিয়ে তাকে সিঁদুর পরিয়ে দিই, বলি, আজ থেকে তুমি আমার স্ত্রী। বুঝলাম তারপর তার মানসিকতা। সিঁদুর পরাবার পর সে তার আসল রূপ দেখালো। সে বলল, চলো তাহলে তোমার বাড়ি। আমি বললাম, সে বাড়ি তো আমি ছেড়ে দিয়েছি, সব ছেড়ে এসেছি তোমার জন্য। এক পলকে সে ক্ষিপ্ত হয়ে উঠল, বলল, নিঃস্ব হয়ে এসেছো তুমি? ভাবলে কি করে আমি তোমার সাথে থাকবো, ভালোবাসবো, যাব? সারা জীবন যে অভাবের তাড়নায় আমি এই পথ বেছে নিয়েছি, সেই অভাব কি আমার পিছু ছাড়বে না কোনোদিনও? তাহলে আমার নতুন জীবনে গিয়ে কি লাভ? মাথায় আকাশ ভেঙে পড়ল আমার। যার জন্য সব ছাড়লাম, সে আমাকে এই কথা বলছে। আমি বোবা হয়ে গেছিলাম। তখন সে কি বলল জানো বিনু? সে বলল, তুমি অভাব কি জানো না, দেখনি, বোঝনি, বড়লোকের ঘরের ছেলে তুমি, আমি জানি কষ্ট কাকে বলে। আমি অনেক কষ্টে বললাম, বুঝি সব। কি বলছো তুমি এইসব? আমি বিদেশ থেকে ওকালতি পাশ করে এসেছি, অভাব থাকবে কেন আমাদের? ঠিক চলে যাবে। তার উত্তর এলো, তোমার পায়ের তলার মাটি শক্ত বলে। তুমি এতদিন যা ভেবে এসেছো, এখন এই ভাবনার সাথে সেটা বেমানান। কারণ অনেক সময় লাগে নিজের পশ্চার জমাতে, নিজেকে যোগ্য করে তুলতে কাজের জায়গায়। আর তোমাকে লোকে সমীহ করত, কারণ কি জানো? কারণ তোমার বাবা অর্থবান। এখন তোমার নিজের পরিচয় কতটুকু? আমার বলার ভাষা ছিল না কিছু তখন। সে নিজের হাতে মাথার সিঁদুর মুছে দিল, বলল, তুমি চলে যাও। যাওয়ার আগে আমি একটা কথাই বলেছিলাম,
পতিতা কখনো ঘরের বউ হওয়ার যোগ্য হয় না, তারা অর্থলোভী, সুবিধাভোগী। তারপর কি হলো জানো বিনু? বলেই থেমে গেল দিবাকর। লক্ষ্য করলেন বিনু বসে বসে ঢুলছে ঘুমের নেশায়। তুমি ঘুমোবে? দিবাকরের প্রশ্নে বিনু উঠে বসল, চোখ কচলে বলল, শুনেছি, সব শুনেছি। সুবিধাভোগী, অর্থলোভী, এটাই তো বললেন? দিবাকর বললেন, সে তো বুঝলাম শুনলে, কিন্তু বুঝলে কিছু? বিনু বলল, কিছু বুঝেছি, কিছু মনে করে রেখেছি। বুঝিয়ে দেবেন? উনি মুচকি হেসে বললেন, বেশ দেব, এখন ঘুমাও তুমি। বিনু বলল, সত্যি ঘুমাবো? হ্যাঁ বিনু, সত্যি করেই ঘুমোবে। আর আপনি? আমি আছি তো ঘরেই। রাত তখন অনেক, বিনু ঘুমে অচৈতন্য। তখন দিবাকর ঘরে লাগোয়া বারান্দা থেকে ঘরে এসে দেখলেন বিনু কুঁকড়ে শুয়ে। তখন সবে হিম পড়তে শুরু করেছে। দিবাকরের এক অদ্ভুত রকম মায়া হলো বিনুর দিকে চেয়ে। সে একটি চাদর টেনে নিয়ে এসে বিনুর গায়ে চাপিয়ে দিলেন। চপলা পান সেজে দিচ্ছিল গিন্নিমাকে। বিনু আর দিবাকর ঘরে আসা মাত্রই গিন্নিমা বললেন, এসো বাছা, সাবধানে যেও, সাবধানে ফিরো। আর সমস্ত কিছু গাড়িতে তুলে দেওয়া হয়েছে, অষ্টমঙ্গলা বলে কথা, কোনো ত্রুটি যাতে না হয়। তারা প্রণাম সেরে বেরিয়ে পড়ল। বসু পরিবারেও ঘটা করে পালন হলো নিয়মকানুন। বিনু খুব খুশি আজ, তার বন্ধুরা এসেছে দেখা করতে। কত শত কথা, কেমন বাড়ি, কি করিস, বড় ভালোবাসে, শাশুড়ি মা কেমন। বিনু চায় সবই বলতে, কিন্তু তার মা চান না বিনু কিছু বলুক, তাহলে এই নিয়ে কথা উঠবে, নানা মত, নানা কথা। তাই তিনি তাড়াতাড়ি বিনুকে তাদের থেকে সরিয়ে নিয়ে যান। একান্তে নিজের কাছে টেনে নিয়ে বলেন, হ্যাঁ রে বিনু, সব কথা শুনে চলিস তো রে। বাবা মশাইয়ের কাছে যেন কোনো অভিযোগ না আসে মা। মানিয়ে গুছিয়ে নিয়ে চলবে, বুঝলে? অবশেষে ফেরার দিন সকলকে কাঁদিয়ে বিনু আবার শ্বশুর বাড়ি ফিরল। গিন্নিমা কেঁদেই চলেছেন, ওরে চপলা, কিছু একটা কর। ছেলেকে যদি বৌমা বাঁধতে না পারে, তাহলে সে আবার বাহির মুখ হবে, তখন কি হবে ভেবেছিস? কুল মান সব ডুববে যে। একটা ছেলে পুলে যদি বছর ঘুরতে না হয়, তাহলে যে বউ বাচ্চার প্রতি টান হবে না খোকার, বুঝতে পারছিস? এক কাজ কর, ওরা তো আজই ফিরবে, তুই বরং বৌমাকে সবটা বুঝিয়ে দে চপলা। ও মা, বলো কি গো মা, সে কোন ছোট বয়সে তোমার সাথে এছি এই বাড়িতে, তোমার থেকে আমি কতই বা ছোট বলো। আমার বেটা থাকলে খোকার মতোই তো হতো, আমি শাওরের বয়সী হয়ে। আর তাছাড়া সে মেয়ে তো গেল বছর বড় হলো, এখন কি বাচ্চা কাচ্চা, বুঝি তো সবই। গিন্নিমা বললেন, কিন্তু যদি ওই পোড়া মুখ মেয়ে মানুষ আবার আমার খোকার জীবনে আসে, তখন আমাকে যে গলায় দড়ি দিতে হবে। চপলা বললে, শোনো মা, বলি কি, টুনি তো ওর চেয়ে বড়, ধরো গিয়ে দিদির বয়সী হবে, তাকেই সব কথা কই, সে বোঝাক। শুনে আপ্লুত হলো গিন্নিমা, কিন্তু যদি জানাজানি। ও তুমি কিছুটি নিয়ে ভেবোনি মা, আমাকে জমের মতন ভয় করে। ওর শাউরিটা লোভী, তাই ওকে বলে বড় বাড়ির রান্নাবান্না একটু আনতে পারিস না, আমি দিই এটা সেটা ওকে, তাই ওর রক্ষে। সে তুই দে খাবার, মা লক্ষ্মীর কৃপায় অভাব তো নেই আমাদের। এই ভালো, তাকে বল করতে, তাকে কড়া গলায় বলে দিস, যদি পাঁচকান হয় তো তার কাজ যাবে বড় বাড়ি থেকে। টুনি ভাব জমায় বিনুর সাথে, দিন চলে দিনের মতন। বিনুর খুব ভালো লাগে টুনিকে, সে টুনি দিদি বলে ডাকে। টুনি বলে, তুমি আমায় দিদি বলো নি গো, তুমি হলে রানী, আমি দাসীবাদী। একদিন কথার ছলে টুনি বলে, বৌমণি, তুমি স্বামী স্ত্রীর সম্পর্ক বোঝো? বিনু অবাক হয়। আমি বলি কি, তুমি একটু বুঝে নাও আমার থেকে, আমি যা যা কইছি শিখে পড়ে নাও দেখি। বলে সে বলতে থাকে বিবাহের পর একটি নারী একটি পুরুষের মিলনের কথা। বিনু হা করে শুনতে থাকে। দুজনে চমকে ওঠে অতঃপর হুঙ্কারে, কিরে টুনি, কি বলছিস তুই বৌমণিকে? এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে, তোকে যেন আর চোখের সামনে না দেখি আমি। দিবাকরের হুঙ্কারে বিনু তাড়াতাড়ি ঘোমটা টানে, টুনি পরিমরি করে পালায় ঘর থেকে। দিবাকরের রাগে মুখ চোখ লাল হয়ে যায়। বিনুর দিকে চেয়ে বলে, এর একটা হেস্ত নেস্ত করব আমি আজ।
বলে সে গট মটিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। তখনও বিনুর ঘোর কাটেনি। সে যা যা শুনল আজ টুনির মুখে, সাথে তার বুক দুরু দুরু, তার সাথে বরের উগ্র মূর্তি, সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। কর্তামশাই রাতে বাড়ি ফিরে দেখলেন গিন্নিমা বিছানায় অসময়ে শুয়ে আছেন। তিনি বললেন, কি গো গিন্নি, এই অসময়ে শুয়ে শরীর টরীর খারাপ করলো নাকি গো? আজকে যা খাটুনি গেল, সদরে যাওয়া না তো যেন ঝক্কি। কই গো, কিছু বলছো না যে? কই দেখি, জ্বর এলো নাকি? যেই উনি গিন্নির কাছে গেলেন, গিন্নি ফুপিয়ে কেঁদে ফেলল। কর্তামশাই অবাক হয়ে শুধলেন, হলোটা কি, বলবে তো কিছু নাকি? গিন্নিমা বললেন, তোমার খোকা সারা বাড়ির ঝি চাকরের সামনে আমাকে কি কথাটাই না শোনালো, জিজ্ঞেস করো চপলাকে। বলে চপলা বলে হাঁক পারলেন। আহ! বিরক্তির সুরে কর্তামশাই বললেন, সব বিষয় চপলাকে ডেকো না তো। এনেছিলে বটে একটা বাপের বাড়ি থেকে তত্ত্ব, বড়লোক বাপের বেটি, তার সাথে ঝি পাঠালো। গিন্নিমা রেগে গিয়ে বললেন, বেশ করেছে, আমার বাপের ক্ষমতা ছিল পাঠিয়েছে। কর্তা কইলেন, কি আর ক্ষমতা, পুষছি তো আমি। এই বলে কর্তা বললেন, ছাড়ো সব কথা, আসল কথা বলো, কেন খোকা কথা শোনালো, সবটা বলো। গিন্নিমা আমতামতা করে বললেন, না মানে, বলল যে বিয়ে করেছি তোমাদের কথা মতন, তাই বলে এই সব শুরু করবে? আমি কি কচি বাচ্চা যে সব শিখিয়ে দিতে হবে? আমার বউ আমি বুঝবো, শেষে কিনা টুনিকে দিয়ে। ছি ছি মা, আমি ভাবতেও পারছি না, বাড়ির কাজের মেয়েকে দিয়ে এই সব কাজ না করিয়ে নিজেই তো পারতে সবটুকু করতে। কত বড় সাহস দেখো খোকার, শেষে মাকে বলে কি না। কর্তামশাই আবারও বিরক্ত হয়ে বললেন, আহ, এ তো আচ্ছা জ্বালায় পড়া গেল। কি কারণে খোকা এই কথা বলল তোমায়? কি শেখাতে গেছিল টুনি, সেটাই তো বুঝলুম না। গিন্নিমা বললেন, শ্বশুর হয় অত বুঝে লাভ নেই তোমার, হাত মুখ ধুয়ে এসো, খাবার দিতে বলি আমি। কারণটা তো ঠিক মতো বলবে নাকি? ছাড়ো, আমি খোকাকে শুধোই। গিন্নিমা বললেন, খবরদার না, আমার মাথার দিব্যি রইল যদি খোকাকে কিছু শুধিয়েছ। কর্তা বললেন, তাহলে নিশ্চয়ই তোমরা কিছু করেছ, তাতেই খোকা বিগড়েছে। গিন্নি বললেন, হ্যাঁ, যত দোষ আমার কি না? মাদের যে কত জ্বালা, সেটা পুরুষ মানুষ হয়ে তোমরা কি বুঝবে? বিনুর কোনো কাজেই আজ মন নেই, সে শুধু ভাবছে, সারাদিন তো সে পালিয়ে বেড়াচ্ছে, রাতে রাতে কি হবে। ওরে বাবা, সামনে সাক্ষাৎ বাঘ, ভাবতেই সে কেঁদে ফেলল। রাতে দিবাকর ঘরে আসার আগে বিনু ভাবল, আজ ঘুমিয়েই পড়ি, জেগে থাকলেই যদি বকে। টুনি দিদি সেই যে পালিয়েছে, সারাদিন দেখা নেই তার। আমি কোথায় পালাই, রক্ষে করো ঠাকুর। পরের দিন ঘুম থেকে উঠে বিনু দেখে দিবাকর ঘরে নেই। সে ভাবল, তাহলে কি আমি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলাম? স্নান সেরে সিঁদুর পরে ঠাকুর ঘরে গেল সে, হাতে হাতে কাজ করল শাশুড়ি মায়ের সাথে। চপলা ঘরে এসে খাবার দিয়ে গেল। বিনু বলল, হ্যাঁ গো মাসি, টুনি দিদি কই, আসেনি আজ? চপলার মুখ থমথমে হয়ে আছে। কইল, কি জানি বাপু, সে যা দৌড় দিয়েছে কাল, যদি পড়ে গিয়ে না মরে থাকে তাহলে আসবে ক্ষণে, দেখি কবে আসে। এই কথা বলে বেরোনোর সময় সে ফিরে এসে বলল, কইছি কি বৌমণি? বলে চুপ করে রইল। বিনু বলল, বলোই না, কি বলবে? চপলা বলল, আমার নামে কিচ্ছুটি কইছে কি টুনি? বিনু মুখ নিচু করে বলল, বলেছে, তুমি নাকি তাকে বলেছ আমায় বলতে শেখাতে। চপলা ভ্যা করে কেঁদে ফেলে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই কো, তুমি কিন্তু কিচ্ছুটি কইও না দাদাবাবুকে যদি শুধায়। বিনু বলল, সে ভয়তে তো আমিও মরছি গো মাসি, যদি বকে আমায়, তার চেয়ে চলো কটা দিন তোমার ঘরে শুই আমি। চপলা বললে, তুমি আর তোমার শাউরি মিলে আমারে ঘর ছাড়া করবে দেখছি। বলেই সে পালালো। বিনুর চোখ সারাদিন দিবাকরকে খুঁজছে, বাড়িতে পায়নি কোথাও। শেষে হেসেলে গিয়ে দেখে শাউরি আরও অনেক কাজের লোক, সেখানে সবাই কাজে ব্যস্ত। বিনুকে চুপটি করে দাঁড়িয়ে রইল, টুনিও নেই দেখল সে। শাউরি বলল, ও মা, বৌমা যে, কিছু বলবে? বিনু বলল, ওনাকে দেখতে পাচ্ছি না তো সারাদিন, তাই বলছি
উনি কোথাও গেছেন? জানি না বাছা, না খাওয়া না স্নান কিচ্ছুটি করেনি। নন্দকে বলেছি এদিক ওদিক দেখে আসতে, বলেই দীর্ঘশ্বাস ছাড়েন। নন্দ এলো তখনই, বললে, না গিন্নিমা, দাদাবাবুকে কোথাও দেখলুমনি, যদি বলেন তো আরও একবার। না না থাক, ছেলে আমার এরকমই, মন ঠিক হলে চলে আসবে। তুই যা। সব কথাই বিনু শুনছিল। টুনির বলা কথাগুলি বারবার ঘোরপাক খাচ্ছিল বিনুর মনে। একটা পরিবর্তন অনুভব করছিল সে নিজের মধ্যে। লজ্জা মিশ্রিত ভয় কাজ করছিল তার। দিবাকরের মুখটি মনে পড়লেই শিহরণ হচ্ছিল তার। চিন্তা হচ্ছিল এই প্রথমবার তার ওই মানুষটির জন্য। সারাদিন সেই ভেবেই কিছুই খেলো না বিনু। বলতে গেলে কেউই কিছু খেলো না। ঘরের ছেলে কোথায় আছে, কি করছে, কেউই শান্তিতে কাটায়নি সারাদিন। শেষে অনেক রাত অবধি অপেক্ষা করে শাউরি এলেন বিনুর ঘরে। এসে বললেন, দুটি মুখে দাও মা, কিছু হবে না। আমার পেটের ছেলে, আমি ওর স্বভাব জানি। তুমি খেয়ে বিশ্রাম নাও। বিনু শুধু একটু দুধ খেলো, বলল, আর কিছু খেতে ইচ্ছা নেই তার। বাড়ি নিস্তব্ধ, শুধু পাহারাদাররা বাইরে পাহারা দিচ্ছে। বিনুর হালকা তন্দ্রা ভাব এসেছে। এমন সময় দরজায় টোকা পড়ল। বিনু ভাবল তার শোনার ভুল, কিন্তু না, আবারও টোকা পড়ল। ধীরে ধীরে লম্ফের আলোটা বাড়িয়ে বিনু বলল, কে কে? আমি। শুনে বিনুর বুক কেঁপে উঠল। এ তো দিবাকরের গলা। সে ধীরে ধীরে দরজা খুলল। দিবাকর প্রায় দ্রুত গতিতে ঘরের মধ্যে ঢুকল। তার গা দিয়ে একটা গন্ধ আসছে, যেটা মাঝে মাঝে বাবা মশাইয়ের গায়ে পেত বিনু বিয়ের আগে। বিনু দুপা পিছিয়ে গেল ভয়ে উৎকণ্ঠায়। দিবাকর সশব্দে দরজা বন্ধ করে দিল। বিনু ভয়ে কাটা হয়ে আছে। সে লম্ফের আলোয় বিনুর দিকে এগোতে লাগলো। আর ততই বিনু পেছোতে লাগলো। শেষে দেওয়ালে এসে ধাক্কা খেল বিনু। ভয়ে হাত থেকে পড়ে গেল লম্ফ। সেই ঘুটঘুটে অন্ধকারের মধ্যে দিবাকর বিনুর দুটি বাহু ধরে কাছে টেনে নিয়ে বললে, কি জানো না তুমি? কি শেখাবে টুনি? শিখবে তুমি? শেখাবো তোমায়। কি হলো বলো? কোথা থেকে শেখাতে শুরু করব? কই উত্তর কই? বলে সে বিনুকে ঝাঁকাতে থাকলো। কিছুক্ষণ পর চেতনা কাজ করলো দিবাকরের। সে লক্ষ্য করল বিনু নিস্তেজ হয়ে পড়েছে তার বাহুর বাঁধনে। বিনু মাথা হেলিয়ে দিয়েছে। তার চোখের জল গড়িয়ে এসে পড়ল দিবাকরের হাতে। বিনু, এই বিনু, এই কি হলো তোমার? বিনুকে কোনো রকমে সামলে ধরে নিয়ে সে খাটের ওপর শুয়ে দেয়। দ্রুত দিক হাতড়ে ঘরের মোমদানিতে আগুন দেন। জ্বলে ওঠে মোম। সারা ঘরে এক অসীম নিস্তব্ধতা। দিবাকর বিনুর কাছে এগিয়ে যান। লক্ষ্য করেন বিনু প্রায় অচৈতন্য। সযত্নে মাথায় বালিশ দিয়ে দেন। ভাবেন একবার একটু জলের ছিটে দিয়ে ওঠাই মেয়েটাকে। ভাবেন ডাকবো কাউকে। না থাক, ঘুমাক সে, আমি থাকি তার কাছে বসে। চোখের জল মুছিয়ে দেয় সে বিনুর। সারা রাত দিবাকর বিনুর মাথার কাছে বসে থাকতে থাকতে কখন যে সেও ঘুমিয়ে পড়েছে তার খেয়াল নেই। হঠাৎ দরজায় টোকা পড়ল। বৌমা, উঠেছ তুমি? শাশুড়ি মায়ের আওয়াজ দিবাকরের ঘুম ভাঙল। মায়ের গলা শুনে সে উঠে গিয়ে দৌড় খুলল। ও মা, খোকা কখন এলি? সারা রাত ঘুম নেই তোর বাবার আমার। মেয়েটাও কিছু খেলো না সারা রাত। বুড়ো বুড়ি মা বাবাকে আর ওই কচি বউটাকে এত চিন্তায় রাখতে পারলি তুই? সকাল সকাল ভাবলাম আসি মেয়েটার কাছে, উঠে কিছু খাওয়া দাওয়া করুক। আজ আর পুজোর ঘরে ওকে আসতে হবে না। তা তুই এসেছিস, একবার আসবি তো ঘরে। কি বেয়াক্কেলে ছেলে তুই। দিবাকর শুনছিল সব। তারপর সে বললে, কিছু বলার সুযোগ দেবে তো নাকি? এতক্ষণ ধরে তো রামায়ণ শুনিয়ে গেলে। গিন্নিমা রেগে বললেন, থাম খোকা, সরে যা, আমি যাই ঘরে। বউ উঠেছে বলেই তিনি পাশ কাটিয়ে ঘরে ঢুকলেন। বিনু তখনও অঘরে ঘুমাচ্ছে। গিন্নিমা গায়ে হাত দিয়ে ডাকতেই চমকে উঠলেন। ও মা, এ যে জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি রে খোকা, তুই বললি না যে বৌমার জ্বর এসেছে? সেটা আমি জানলে তো বলবো। দিবাকরও অবাক হয়। কই দেখি সরো, বলে সে বিনুর মাথায় হাত রাখে। এ যে একেবারে গা পুড়ে যাচ্ছে মা।
ডাক্তার কাকাকে ডাকো। হ্যাঁ, খবর পাঠাই। শান্তি নেই আমার একটা দিনও। এই মেয়ে সবে বিয়ে করে এলো, তার মধ্যেই এই বিপত্তি। দিবাকর বিরক্ত হলো। আহ, শরীর খারাপ হতেই পারে, অশান্তির কি আছে, যাই আমি ডাক্তার কাকাকে ডেকে আনি। না, তুমি থাকো ওর কাছে, আমি লোক পাঠাচ্ছি বলে গিন্নিমা চলে গেলেন। ডাক্তার যখন দেখলেন, তিনি বললেন, প্রলাপ বকছে যে জ্বরের ঘোরে, কোনো বিষয়ে ভয় আতঙ্ক পেয়েছিল কি? ছেলে মা একে অপরের মুখ চাওয়াচাই করে। ডাক্তার তার যা যা ওষুধ দেওয়ার ছিল দিয়ে গেলেন। দেখলি তো, তোকে ভয় পায় বউ, বললেন মা। তুই টুনিটার বাড়িতে আসাটাও বন্ধ করলি। দিবাকর বলল, আমি কই, ও তো ভয়ে আসছে না। বউ ভালো থাকতো ওর সাথে কথা বলে। মা বললেন, নতুন বাড়িতে একটা সাথী পেয়েছিল সে। দিবাকর বললে, আমার বাধা নেই তাতে, সে আসুক, তবে ওকে যেন কিছু শেখাতে না আসে। গিন্নিমা আর কথা বাড়ালেন না। কয়েকদিন ধরে নিম্নচাপ চলবে, প্রায় সারাদিন বৃষ্টি হচ্ছে। দিবাকর বিনুর দেখাশোনা করছে, না খেলে শাসন করছে, আবার আগলেও রাখছে। এক অকৃত্রিম মায়ায় আবদ্ধ হচ্ছে দুটি মন, অথচ কেউ কাউকে বুঝতে দিচ্ছে না, প্রকাশ করছে না। বিনুর ছেলে মানুষই দিবাকরকে অদ্ভুত শান্তি দিচ্ছে তার সরলতা। বিনুরও বড্ড আপন লাগছে মানুষটিকে, যাকে সে শুধু ভয়ই পেয়ে এসেছে। সে যে এত ভালো দেখাশোনা যত্ন করতে পারে, খেয়াল রাখতে পারে, সেটি বিনু তার মায়ের পর এই মানুষটির থেকেই পেল। সরল স্বাভাবিক হতে লাগলো একে অপরের কাছে, যেন কত দিনের চেনা, কত আপন দুজনে দুজনের কাছে। বেশ কিছু সময় লাগলো বিনুর সুস্থ হতে। অবশেষে বিনু সুস্থ হলো, কিন্তু টুনির বলে যাওয়া কথাগুলিতে তার যে মানসিক পরিবর্তন হয়েছিল সেটি অটুট রইল। বললে ভুল হবে না, বরং অনুভূতি বাড়ল দিবাকরকে এতদিন এত কাছ থেকে দেখে বুঝে। দিবাকর একদিন দুপুরে ঘরে এলেন, কিছু জরুরি কাগজপত্র নিয়ে বাবা মশাইয়ের সাথে সদরে যাবেন। হঠাৎই তিনি লক্ষ্য করলেন বিনু সেলাই করছিল, অথচ তাকে দেখেই কেমন গুটিসুটি হয়ে ততস্থ হয়ে গেল। দিবাকর বিনুকে প্রশ্ন করলেন, বিনু, তুমি আমায় ভয় পাও? কেন ভয় পাও? আমি কি বাঘ না সিংহ? বিনু চুপ করে রইল। টুনি আগের মতোই আসছে এই বাড়িতে, কিন্তু দাদাবাবুর ঘরের সামনে আসে না সে। বিনুর সাথে কথা হয়, নয় বাগানে, নয় অন্য জায়গায়। বিনু খুশি তার টুনি দিদিকে পেয়ে। সময় বহমান, প্রায় 2 বছর হতে চলল বিনুর বিয়ের। বিনু বেশ কিছুটা বড় হয়েছে, রূপে লাবণ্যের দিক থেকে দ্বিগুণ পরিমাণ তার সৌন্দর্য বেড়েছে। অনেক না জানা কথার মানে বুঝতে শিখেছে সে। কিছু দায়িত্ব নিজে থেকেই নিয়ে নিয়েছে শাশুড়ির কাছ থেকে। দিবাকরও ওকালতি আর ব্যবসায় মনোনিবেশ করেছে। একদিন হঠাৎই শাশুড়ি এসে বললেন, 2 বছর বিয়ে হলো, চলো মা, আমার একটা মানত ছিল খোকার বিয়ে নিয়ে, সেই মানতের পুজো বাকি, চলো একটি শুভ দিন দেখে যাই সকলে। বিনু খুশি, এই প্রথম যাবে সে সদরে। যাওয়ার দিনক্ষণ সব ঠিক হলো। বিনু আজ খুব সুন্দরভাবে সেজেছে, লাল পাড় শাড়ি, গহনা টিপ, চোখে কাজল, ভারী মিষ্টি লাগছে দেখতে তাকে। সবাই যখন গাড়িতে উঠবে তখন বিনু সবার শেষে এলো বাইরে। দিবাকর মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো বিনোদিনীকে। 2 বছর আগের বিনোদিনী আজকের বিনোদিনীর মধ্যে বিস্তর পার্থক্য। সদরে পৌঁছে তাদের শান্তিপূর্ণভাবেই পুজো সম্পন্ন হলো। কর্তামশাইয়ের বন্ধুর বাড়ি সদরে, সবার নিমন্ত্রণ সেখানেই। গোটা পরিবার আসছে শুনে বন্ধুটি বলেছেন বিনুর শ্বশুর মশাইকে, সদরে কাজের ক্ষেত্রে আসো, ঠিক আছে, এবার গোটা পরিবার নিয়ে আসছো যখন, তখন দুপুরে 2টি ডাল ভাত খেতেই হবে, এটাই আবদার। তাই পূজার পর গিন্নিমা বললেন, যা খোকা, বিনু কোনোদিন সদর দেখেনি, তুই ওকে নিয়ে একটু ঘুরে আয়, তারপর না হয় আসিস কাকার বাড়ি। আমি আর তোর বাবা যাই আগে। কথা মতন তাদের নিমন্ত্রণের স্থানে পৌঁছে দিল গাড়ি। তারপর চলল গাড়ি সদরের দর্শনীয় স্থানগুলি দেখতে। দিবাকর আজ বিনুর থেকে চোখ ফেরাতে পারছে না। কি অপূর্ব রূপ বিনুর! দিবাকর ড্রাইভারকে বললে, তুই ছেড়ে দে আমাদের এখানে, বাকি রাস্তা গাড়ি আমি চালাবো।
কিছু টাকা রাখ, খাওয়া দাওয়া করে নে, কাকুর বাড়ি তো চিনিস, ওখানে চলে যাস। এই বলে সে বিনুকে বললে, যাবে তো আমার সাথে? মাথা নেড়ে সম্মতি দেয় সে। গাড়ি চালাতে চালাতে দিবাকর বলে বিনুকে, বিনু, একটা কথা বলবো, মন থেকে উত্তর যদি পারো দিও, নয়তো থাক, জোর করব না। বিনু বলল, বলুন, কি বলবেন? না থাক, পরে বলবো। বলুনই না, আমি ঠিক আছি, ভয় পাইনি। দিবাকর হাসতে হাসতে বলে, বটে, সেই যে জ্বর বাঁধিয়েছিলে তারপর থেকে তো আমাকেই বুঝে সুঝে কথা বলতে হয় তোমার সাথে। বিনুও নীরবে হাসে, মাথা নিচু করে। তারা সমস্ত দিন একসাথে কাটালো। বিনুর হাজারো প্রশ্ন, যাই দেখে তাতেই তার প্রশ্ন, কৌতূহলের শেষ নেই তার কাছে। আজ যেন মুক্ত পাখি সে। দিবাকর শুধু তাকিয়ে তাকিয়ে তার প্রশ্ন শোনে আর উত্তর করে। শুধু নিজের ওই একটি প্রশ্ন করে উঠতে পারে না সে আজ বিনুকে। আজ দিবাকর তার বন্ধু, কোনো ভয় সংকোচ কাজ করে না আজ বিনুর। মনের মতন সারাদিন কাটাবার পর তারা ফিরলেন কাকুর বাড়ি। নতুন বউয়ের রূপের প্রশংসায় সবাই পঞ্চমুখ। অনেক রাত করে তারা ফিরল সদর থেকে। সবাই ক্লান্ত খুব আজ। একটু করে সকলে রাতের খাবার খেয়ে যে যার মতন শুতে চলে গেল। দিবাকর দাঁড়িয়েছিল ঘর লাগোয়া বারান্দায়, হাতের সিগারেট হাতেই পুড়ছে। একটি প্রশ্ন উড়ে উড়ে আসছে তার মনের মধ্যে, আবার মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার সাথে। বিনু এসে বললে, শোবেন না আপনি? দিবাকর ফিরে বললেন, এই যাই। বিনোদিনী বললে, কি বলবেন বলছিলেন, বললেন না তো? দিবাকর বিনুর দিকে চেয়ে হঠাৎই বিচলিত হয়ে বললে, ভালোবাসো বিনু তুমি আমায়? পারবে ভয় সরিয়ে ভালোবাসতে আমাকে? বিনু কাঁপতে লাগলো। কি উত্তর দেবে সে? এতদিন ধরে যে অনুভূতি সে মনে পুষে রেখেছিল সেটি এক লহমায় বলে দিতে হবে আজ। আমি ভালোবাসি তোমায় বিনু। আজ আমার মনে আর অন্য কোনো নারী নেই, শুধু তুমি ছাড়া। তুমি পারবে ভালোবাসতে আমায়? বিনু মাথা নিচু করে সম্মতি জানায়। দিবাকর বলেন, এইভাবে নয়, মুখে বলো বিনু, লজ্জা কি? এখানে আমি ছাড়া তো কেউ নেই। বিনু চোখ বুজে ফেলল, শুধু ঠোঁট বলল, ভালোবাসি, ভালোবাসি। দিবাকর আনন্দে চোখের জল সংবরণ করতে পারলেন না। সত্যি বলছো বিনু? ছেড়ে যাবে না তো আমায় কোনো দিন? না, যাব না। বিনু সেইভাবেই উত্তর দেয়। দিবাকর বিনুকে নিজের বুকে টেনে নেন। আজ এত দিন পর বিনুকে স্পর্শ করে দিবাকর স্বামী রূপে। বিনুও ধরা দেয় দিবাকরের কাছে একজন স্ত্রী রূপে, নিজের সবটুকু দিয়ে। আজকের পর্ব এ পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করব। গল্পটি কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।